এ ভাই দাঁড়ান। জি স্যার বলেন। আপনি কি এই গ্রামের বাসিন্দা? জি স্যার, জন্মসূত্রে আমি এই গ্রামের বাসিন্দা। আচ্ছা, রতন মোল্লার বাড়ি কোথায় বলতে পারবেন? রতন মোল্লা তো দুইজন স্যার, একটা সাদা একটা কালা, কোনটা রেখে আছেন? সাদা কালা তো আমি বুঝতে পারছি না, ছবি দেয়নি। ওর পিতার নাম আকাশ মোল্লা। ও বুঝতে পারছি, উত্তরপাড়ার রতন মোল্লারে খুঁজতেছে। লোক ভালো না তো, বদের আড্ডি স্যার। এই জন্যই তোকে অ্যারেস্ট করতে যাচ্ছে। লয়া যেন রে এই হালার ঘরে হালার সরি স্যার, ওর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ স্যার। মামলা কি স্যার? মামলাটা একটু সিরিয়াস, নারী নির্যাতন আর যৌতুক মামলা। মামলা তো খুবই ভালো স্যার, সুমন্দির বলাই। সরি স্যার, ওই বুঝবো কত জানে কত স্যার। লন স্যার আমার লগে লন। আছেন বাইকে? বাইকে উঠতেছে, অসুবিধা নাই স্যার। যাওয়ানোর পথে রতনের কথা কাউরে জিজ্ঞাসা না স্যার। কেন, সমস্যা কি? স্যার ও যদি কোনোভাবে যাই না যায় যে আপনারা আইছেন, ওর জীবনেও ধরতে পারবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, কাউকে জিজ্ঞেস করবো না, আপনি আসেন। মেম্বার সহ এলাকার কিছু গণ্যমান্য লোককে খবর দেন স্যার। কেন এলাকার গণ্যমান্যকে কেন খবর দিতে হবে? লাগবো স্যার, নাইলে ওরে পাইলেও ওরে কোনোভাবেই নিয়ে যেতে পারবেন না। বাবা, রতন মোল্লা এত পাওয়ারফুল নাকি? না পাওয়ারফুল না স্যার, কিন্তু চালাক, শিয়ালের মতন চালাক। আচ্ছা তাই নাকি? আচ্ছা দেখি, চলেন সে কিভাবে আইনের চোখে ফাঁকি দেয়, আমি একটু দেখি। ঠিক আছে স্যার, যেটা ভালো মনে করেন। আচ্ছা, হ্যাঁ স্যার। স্যার মামলা রাখেরা করছে? তার স্ত্রী। বউয়ের মামলা? জি। তাইলে খবর আছে ওর স্যার। এটা? হ্যাঁ, এটা রতন মোল্লার বাড়ি স্যার। রতন মোল্লা বাড়িতে আছেন? নাই স্যার। রতন মোল্লা বাড়িতে নেই আপনি কিভাবে জানেন? আমি ছাড়া আর কেউ জানে না স্যার। মানে কি? তাহলে আপনি বলেন রতন মোল্লা এখন কোথায়? 2 মিনিট জানেন স্যার, বলতেছি। আমি রতন মোল্লা। বলেন কি? আপনি দরজা খোলেন। আপনি এইভাবে আইনের চোখে ফাঁকি দিতে পারেন না রতন মোল্লা। আমি পাগল না, আমার বাপে পাগল। আমি দরজা খুলবো আর আমার নিয়ে জেলে হান দেবেন। আপনি যদি দরজা না খোলেন, আমি কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব। স্যার একবার অর্ডার দেন, ওরে গুলি কইরা একদম মাথা খুলে উড়াই দেবো। এগুলো করে লাভ নাই, এগুলো ফাও কথা। হুদাহুদি একজন অফিসার অর্ডার দিব না, এগুলো জানি আমরা। আর আমি কোনো খুনের আসামি না, ফেরারি আসামি না। হ্যাঁ, আমি তো আছি সামনে, আমি তো পলাইতেছি না। মহা ঝামেলা তো। এই আপনি দরজা খুলবেন? দরজা- আপনারা আপনারা আমার বাড়িতে কেন? রতন মোল্লা আপনার কে হয়? রতন আমার ছেলে হয়। আপনার ছেলের নামে আপনার ছেলের বউ মামলা করেছে, আমরা তাকে অ্যারেস্ট করতে আসছি। মিথ্যা, সব মিথ্যা। মিথ্যা মামলা করছে আমার ছেলের বিরুদ্ধে। দেখেন, মামলা সত্যি না মিথ্যা এটা আপনি কোর্টে প্রমাণ করবেন। আপনার ছেলেকে এখন বলেন দরজা খুলে দিতে। স্যার আমি কিন্তু আগেই কইছি আপনাদের, এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে, জনপ্রতিনিধি আছে, তাদের ডাকেন। আমার বউরেও স্যার ডাকেন, তার লোক আবার বোঝাপড়া আছে। আমার জেরে আনতে আসে বাইরে আনন্দ ফুর্তি করবো, এটা তো হইব না স্যার। দেখেন রতন, আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছেন। আপনাকে থানায় নিয়ে কি করবো আপনি বুঝতেও পারছেন না। স্যার ভয় দেখেন না, আমার আপনি থানা নিয়ে কিছুই করবেন না। আমি কোনো অন্যায় করি নাই, আর আমি তো পলাইতে আছি না, আপনার সামনে খাড়াই দিচ্ছি। আমি যদি এই জানলাটা বন্ধ করে ফেলাই, তখন আপনি দরজা ভাঙেন। আপনি খবর দেন, গণ্যমান্য ব্যক্তি খবর দেন, জনপ্রতিনিধি খবর দেন, নাহলে আমি দরজা খুলবো না স্যার। সালামালাইকুম মেম্বার সাহেব। হাজি সাহেব, মেম্বার সাহেব, রতন মোল্লা একজন মামলার আসামি। সে ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। তাকে অসংখ্যবার অনুরোধ করা হয়েছে, কিছুতেই দরজা খুলছে না। সেই জন্য আপনাদের ডাকা হয়েছে। এখন আপনাদের সম্মুখে এই দরজাটা আমি ভাঙব। কথা কিন্তু যুক্তি আছে, তাই না হাজি সাহেব? ঠিকই। খবরদার, গলিটা মারলে দূরে যা। ধরবো না। আমার শরীরটা খারাপ, চিন্তা হচ্ছে। এই যে লাইটার আমার হাতে, খালি জ্বালাই দেবো। আমি কিন্তু নিজেরা জ্বালাই দেবো, আর আমি মরে গেলে আপনারা দায়ী থাকবেন, আপনারা দায়ী থাকবেন এর লিগা। কথা কিন্তু যুক্তি আছে, বুঝছেন? কিন্তু মামলা তো করছে তোর বউ, পুলিশদের তো কোনো দোষ নাই। আসামি ধরা তাদের দায়িত্ব, কর্তব্য। একজনের নামে মামলা করলেই তো হ্যাঁ অপরাধী হয়ে যায় না। আমি যৌতুক নিচ্ছি কিনা আর যৌতুকের লোকে বউরে মারছি কিনা এটা তদন্ত করে তার দেহ।
আরে ভাই রে, এটা ধর্তব্য অপরাধ। মামলা হওয়ার সাথে সাথে আসামি গ্রেপ্তার করা আমাদের দায়িত্ব। এটা আপনি কমে দাও, এটা তো আমি জানি না কিছু। এর আইনের মাইক আছে, এটা আপনারা বুঝবেন। আমি কি লেগে জেলে ঢুকবো আমি অপরাধ যদি না করি? আর আমার যে ঘরের থেকে নিয়ে দেবেন, নিয়ে রাখবেন কই? আর তো ঢুকাইবেন কয়লা ঘরে, তো আমি খাটে ঘুমাই। অনেকে খাট দিবেন আমারে? হ্যাঁ, আমার জাতিম আছে, জাতিম দিবেন? দিবেন তো না এগুলা? আমারে দিয়ে দিবেন জেলে। কে লিগা আমি বক্ষণ উকিল লিগা? আমার মান নাই, ইজ্জত নাই, আমার মানিক তো চলে যাবো। আরে ভাই, আপনি যদি অপরাধী নাই হন তাহলে আইনই আপনাকে মুক্ত করে দেবে। তার মাঝখান দিয়ে আমার মানিক যাইবো, আমার টাকা পয়সা খরচ হইবো। হ্যাঁ, এই ক্ষতিপূরণ কি আপনি দিবেন? দিবেন আপনি? আরে আমি দেবো কি করতে? তা না পারলে ধরতাইছেন কি লিগা? কে লিগা ধরতাইছেন? লইয়া তো দেবেন, জেলে ঢুকাইবেন। 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর হইতে পারে আমি জেল খেতে পারি। হ্যাঁ, তারপর প্রমাণিত হইলো যে আমি নির্দোষ। লাভটা কি হইলো? মাঝখান থেকে আমার যে মানিক গেল, আমার টাকা পয়সা গেল, এগুলো কেনা দিব আমারে? হ্যাঁ, পারবেন এগুলো ফেরত দিতে? যদি ফেরত দিতে পারেন তাইলে স্ট্যাম্প আনেন, স্ট্যাম্পে লিখিত দেন। আর মানিক ফেরত দেবো, টাকা পয়সা যা কিছু হইতে সব ক্ষতিপূরণ দিব। আপনার লোক আমি চলে যাবো, অসুবিধা নাই আমার। মেম্বার সাহেব আসেন তো একটু। বদমাসটারে ধরছে, এবার বুঝবো ঠেলা। আমার মায়ের লগে তালিবালি। কি অবস্থা বলেন? আমি এত বছরের চাকরির জীবনে এইরকম বিটলাস আমি একটাও পাইনি। নিজে বাড়িতে নিয়ে আসলো আমাকে, আসার পর কি অবস্থা? রাস্তা থেকে যদি আসামিটা পালিয়ে যেত তাও বলতে পারতাম যে আসামি পালিয়ে গেছে। এখন কি করবো বলেন তো? এরে ধরতে গেলে তো নিজের গায়ে আগুন ধরে দিব। এখন এত রিস্ক নিয়ে কি এরে ধরা ঠিক হইব? আরে ভাই, ধরা ঠিক হবে না জন্যই তো আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি। ওসি সাহেব, না ধরলে কি হয়? না হাজি সাহেব, এখন আর সেটা হয় না। মানে এলাকার লোকজন সবাই জেনে গেছে, তাছাড়া কেউ কেউ তো ফেসবুক লাইভেই চলে গেছে। তারপরে আমি বাদিনীকে বলেছি ফোন দিয়ে আসতে। এখন যদি আমি না ধরি আমার তো নিজেরই চাকরি থাকবে না। আর তাছাড়া বাদিনী তো সিনিয়রদের কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে। একটা উপায় আছে। কি? রতনের মারে যদি ম্যানেজ করতে পারেন, এর মা যদি কয় এই সব কিছু করবো, সত্য। মানে ভীষণ মা ভক্ত একটা পোলা, মা একদিকে দুনিয়া আরেকদিকে। কিন্তু ওনার মা কি রাজি হবেন? আরে কোনো মা কি তার ছেলেকে পুলিশের হাতে তুলে দেয়? আচ্ছা, ওনার মা কি রকম? ওনার মায়ের কারণে এইসব ঝামেলা লাগে কিন্তু আবার। আরে না, তা মনে হয় না। আরে তাইলে তো ওর মায়েরও আসামি দিত। কথায় কিন্তু যুক্তি আছে দারোগা সাহেব। তার মানে ওনার মাকেই বলতে হচ্ছে, হ্যাঁ। তাই তো? আচ্ছা চলেন দেখি কি করা যায়। কি ব্যাপার? এখনো কেন আসামিরা গ্রেফতার করা হয় নাই? হ্যাঁ, আমি কি মামলা করছি এখানে সে রং ঢং করার জন্য? আমার এই বাড়িতে আসতে হইলো কেন? এক্সকিউজ মি ম্যাডাম, আসামি ধরার সমস্ত প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। কিছুক্ষণের মধ্যে আমরা তাকে ধরবো। মজা হলো না আমাকে? আসামি এনে সামনে দাঁড়ায় রয়েছে আর আপনি কাছে চেষ্টা অব্যাহত আছে। ধর, আয় ধর, আমারে ধর, ধর, আমদা করে ধর, গলাগলি দিয়ে দুজন মরিয়া যাবো। আয়, আয়। মর তাইলে তুই মর, আমি কেন মরুম তোর সাথে? এই সারা শরীরে কেরাসিন ডালা আমার, খালি এই আগুনটা জ্বালামো, ভাত করে দেবো কিন্তু, তারপর তোরে জাবড়ায় জন্মো। ওল্লা গো, ডাকাত ডাকাত খুনি! কি ধরেন না কেন ধরেন? ডাকাত খুনি আমার পোলা না, ডাকাত খুনি তুই আর তোর মা। তোর মার মনের মধ্যে খালি জিলাপির পর আমার সোনা সংসারটার একেবারে সারকার করে পুড়ায় মারছে কুটনি মহিলাটা। যাই মুখ সামলায় কথা কন। আইসা আমার জমিদারের মাইয়া, মুখ সামলে কথা কর। আমার ফেরেশতার মতো বাইরারে পুলিশ দিয়ে ধরানোর লাগা মোল্লা বাড়ির মতো পুলিশ নিয়ে আইছে। মোল্লা বাড়ির ইজ্জত নিলামে তুলে দিছে। আর এখন ওনা করে চুমা দিয়ে কথা কম আমরা না। ও মা গো, দেখছো বোবার মুখে ওদের ফুল ফুটছে। আমি তো দেখতেছি বিরাট বড় ভুল করে লাইছি। হ্যাঁ, এই শয়তান সেমরি আর বুড়ি রইছে, মামলা ঠিক দেওয়ার দরকার ছিল। আসামি করা দরকার ছিল। হ্যাঁ, এই, আমার মার নামে আর বইনের নামে যদি একটা উল্টাপাল্টা কথা কইতো, কেরাসিন কিন্তু এখনো আছে। কেরাসিন ভিক্ষা মারবো আর আগুন ভিক্ষা মারবো, পুরো আমি আলাম কিন্তু একদম। দেখছেন দেখছেন দেখছেন, বড় মসজিদের সবার সামনে আমার মায়ের আগুন দিয়ে পোড়াইতে চায়। তাইলে এবার বুঝেন আপনারা অগসরে সে আমার মায়ের লগে কি করতে পারে। একদম ভাইবা দেখছেন। রতন মোল্লা, এখনো বলছি ভালোই ভালোই আপনি ধরা দেন, তা না হলে কিন্তু আপনি মহাবিপদে পড়তে যাচ্ছেন। কেল্লিকা বিপদে পড়বো আমি কেল্লিকা বিপদে পড়বো স্যার, আমি তো অপরাধ করি নাই। আপনি অপরাধ করেননি সেটা তদন্তের পর প্রমাণিত হবে। আর তদন্তে যদি প্রমাণিত হয় যে আমি নির্দোষ, তাইলে কি হবো স্যার বলেন? তাহলে মিথ্যা মামলার অপরাধে আপনার স্ত্রীকে গ্রেফতার করা হবে। তাহলে চলেন, আমার এক রানে লয়ে যাবেন না, একও লয়ে যাবেন। একও এক হাজতে রাখবেন, আমার আর এক হাজতে রাখবেন। এটা কি ধরনের কথা বলছেন আপনি? কেস চলাকালীন অবস্থায় বাদী পক্ষকে আমি গ্রেফতার করবো কিভাবে? এটা হয় নাকি? হবো না কেল্লিকা, কেল্লিকা হইব না। যেহেতু আজ পর্যন্ত প্রমাণ হয় নাই যে কে দোষী, তাহলে তাকেও লয়ে যাবেন, আমারও লয়ে যাবেন।
এরা এক হাততে থাকবো, আমি আর এক হাততে থাকবো। কোর্টে বসে তদন্ত করবেন, তারপর প্রমাণ করবেন কেটা দোষী। যে দোষী তারা রাখিয়া দিবেন, যে দোষী না তারা বাইর করে দিবেন। খেলা শেষ। কথায় কিন্তু যুক্তি আছে। হাই মিয়া, ওর কথায় আইন চলবে নাকি? রতন সাহেব, আপনি কিন্তু সুযোগ পেয়ে অনেক বাড়াবাড়ি করছেন। আপনি যদি স্যার আমি কইলাম একলা বরুম না, আমি কিন্তু 2-4টা লইয়া বলবো স্যার। আপনি যদি এখন আমার সাথে না যান, তাহলে কিন্তু আমি আপনার মা এবং বোনকে গ্রেফতার করে নিয়ে যাব। কোন আইনে, কোন আইনে নিবে স্যার বলেন আমারে? আমি মূর্খটা, আমি বুঝবো, বলেন আমারে। সাহেব, আমার মনে হয় ওর মায়ের সাথে আমি কথা বলেন, আইন বিষয়ে একটু ভয় দেখান। আমার মনে হয় আমি বলা থেকে আপনারা বলা ভালো হবে। ঠিক আছে, কথায় কিন্তু যুক্তি আছে, তাই না? ঠিক চান করেন। হ্যাঁ, আপনারা দুইজন আমার সাথে আসেন, কথা আছে, যুক্তির কথা। আসেন, আসেন। আকাশে যত তারা, পুলিশগত তত ধারা। ভাবি সাহেব, আমরা চাই না রতন অন্য কোনো ধারার মধ্যে ফাইসে গিয়া বড় কোনো বিপদে পড়ুক। মেম্বার সাহেব, বিপদের আর কি বাকি আছে কোন তো? আচ্ছা, আমার রতন কোনোদিন কারোর লাগে বিয়াদবি করছে কোন? করছে কোনোদিন? করে নাই রতনের মা, আমরা সেটা জানি। তোমার পোলা আদবে লেহাজে একেবারে 100তে 100। আমার সেই সোনার টুকরা পোলার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা মামলা করে, আমার বুকের মানিক যদি বিনা কারণে জেল খাটে, বিপদের আর কি বাকি থাকে কোন তো মেম্বার সাহেব? বিপদ যাতে কম হয় এই জন্যেই পুলিশের সাথে খাতির রাখা লাগবে। হ্যাঁ, খেপান চাইবো না। পুলিশে খেপাইলে রিপোর্ট হইবে আমগো বিপক্ষে। আর যদি মনে করেন পুলিশের সাথে আমগো ভালো ভাব থাকে, তাহলে রিপোর্ট হইবে ভালো, আমগো পক্ষে আইব। শুনেন, আর যদি না হয় তাহলে কিন্তু রতনের ওই জেল হয়ে যাবে, জেল খাটন লাগবো। নারী নির্যাতনের মামলা ভাবি ভয়ঙ্কর মামলা, খুবই খারাপ। কিন্তু কাকা, আমার ভাই তো কোনোদিনও ভাবিনি নির্যাতন করে নাই। সেটা তো আমরাও জানি রে মা, কিন্তু মামলা যেহেতু হয়েছে, মামলা তো চালাইতে হইবে। তাইলে এখন কি করতে কইতাছেন আপনারা? আরে এই সমস্ত খামখেয়ালি কথা রাইখা রতনরে বুঝাইয়া কও পুলিশের কাছে ধরা দিতে, আইনের সাহায্য করতে কও। এরপরে যা যা দরকার আমরা সব করবো, তারে বুঝামু, পুলিশের লগে কথা কমু, দারোগা সাহেবের লগে কথা কইয়া সব ঠিক করবো, আমি আর মেম্বার মিলে। কি কও মেম্বার? কথা কিন্তু যুক্তি আছে। ভাবি সাহেব, বিপদ থেকে বাঁচতে হইলে পুলিশে হাত পড়া ছাড়া কোনো উপায় নাই। কিন্তু এইগুলান কি আমার রতন মানবো? আপনি মানাইবেন, আপনি মানা, আপনি কথা কি ফালাইবো? আপনি কইলে হ্যাঁ কোনো কথাই ফালাইবো না, সব করবো। হ আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। হ হ, চলেন পেন। তাহলে আমরা যাই। রতনের মারে তো মেহনত করে ফেলাইছি দারোগা সাহেব। এখন রতন শ্বশুর হয়ে দেখবেন নিজে নিজেই থানায় চলে যাবে। আপনারা জনপ্রতিনিধিরা যদি আমাদেরকে এভাবে সহযোগিতা করেন, তাহলে আমাদের কাজগুলো করা খুবই সহজ হয়। ধন্যবাদ মেম্বার সাহেব, আপনাকেও ধন্যবাদ। খালি ধন্যবাদ দিলে তো হইব না দারোগা সাহেব, এই মামলার লগে আমগো রাখো। আপনারা মামলার সাথে কিভাবে থাকবেন? আপনারা বাদীও না, আসামিও না। দারোগা সাহেব বুঝেন নাকি এর লিগে? আরে এই সব মামলা তো বছরে ভাগ্যক্রমে 2-1টা পাওয়া যায়। বলেন কি, সারা বছরে থানায় যতগুলো মামলা হয়, ধরেন 10টা মামলা হলে 8টা মামলাই তো পরে আপনার পারিবারিক মামলা। কিন্তু মালদার পার্টি কি সবসময় পাওয়া যায় নাকি? শুনেন, রতন মোল্লারে সাইডিয়ে ধরবেন, বাকি দায়িত্ব আমার। কিন্তু মেম্বার, এই মামলা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। রতন মোল্লা ঘাউরা এইটা জানি, কিন্তু যৌতুকের লেগে বউ পিটাইছে এমনটা তো কখনো শুনি। শিক্ষিত পোলা, কামাই রোজগারও মাশাল্লাহ, সে বউ পিটাই বউ। গঞ্জের সবচাইতে বড় ডিসপেন্সারি তার, আয় রোজগারও যথেষ্ট করে। বাজারে গেলে সালাম কালাম দিয়ে সুন্দর করে কথা কয়, অন্যান্য দোকানে ছায়া দামও কম রাখে। এই পোলা যৌতুকের লেগে বউ পিটাই বউ, আমার বিশ্বাস হয় না। নিশ্চয়ই এই মামলার পিছনে অন্য কোনো কাহিনী আছে। মেম্বার সাহেব, প্যাস লাগেন না তো হাজি সাহেব, আপনি এই ফিরিস্তি কে লেগে টানছেন আমি কি বুঝি না? আপনারা সারা যদি কাম করতাম তাহলে কি আপনার লই যেতাম? আপনার হিস্সা আপনি পাই দেবেন। ঠিক আছে মেম্বার, ঠিক আছে, কিন্তু কেমনে কি করবা, বুঝ বিচার কি, সেটা দারোগা সাহেবের সামনে ক্লিয়ার করলে ঠিক হইতো না? বুঝছেন দারোগা সাহেব, এই দুনিয়াতে বিশ্বাস উঠে গেছে, মানুষের প্রতি মানুষের কোনো বিশ্বাস নেই। শোনো মেম্বার, পার্সোনাল সম্পর্কের লগে বাণিজ্যিক সম্পর্ক কখনো মেলাবে না। পার্সোনাল সম্পর্ক একটা, বাণিজ্যিক সম্পর্ক আরেকটা। একটার লগে আরেকটা মিলাইলে সম্পর্ক ঠিক থাকবে না। কথায় যুক্তি আছে। মেম্বার সাহেব, হিসেব নিকেশ ক্লিয়ার রাখাই ভালো। এইখানে তো ক্লিয়ারের কিছু নাই, আপনি একটা বাদ দেওয়া যা থাকে 50-50 হইব। বাহ মেম্বার সাহেব, আপনার চোর হলেও আপনাদের স্বভাব কিন্তু ভালো আছে। দারোগা সাহেব, হুম, 12 বছরের ভিলেজ পলিটিক্সের অভিজ্ঞতা আমার। 2 নম্বরে কিভাবে 1 নম্বর থাকতে হয়, মানে খারাপ কাজে কিভাবে ভালো থাকতে হয়, সেটা কিন্তু আমার জানা আছে। তার মানে কিন্তু
পাইছে তখন লাগে। কি দারুণ ব্যাপার মেম্বার সাহেব, আপনাদেরকে আমি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছে। দারোগা সাহেব, মুগ্ধতার দেখছেন কি, আরো মুগ্ধ হইবেন। খালি আপনার সাথে আমাকে একটু রাইখেন, রতন মোল্লারে ধরে লয়ে যান, 2 দিনের রিমান্ডে লইয়া, রিমান্ডে না মারার লাইগা তার মার কাছ থেকে মোটা অঙ্কে টাকা লয়ে দিব। আর রিমান্ডে পোলারে মারবেন এইটা জন্য তার মা তো পাগলের মতন খালি টাকা দিতেই থাকবো, দিতেই থাকবো। চলেন তাহলে। তুমি চিন্তাই করো না, আমি জিন্দা থাকতে পুলিশ আমার থানায় নিতে পারবো না। থানায় গেলে আমার লাশ দেবো, লাশ। একটা চর দিব। তুই কত বড় সাহস, তুই মার সামনে মরণের কথা কস? রতন সাহেব, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমি বাড়াবাড়ি করতেছি না স্যার, আপনারা সবাই মিলে আমার উপরে জুলুম করতেছেন। আমরা জুলুম করলাম কোথায়? আমরা তো আইন মোতাবেকই কাজ করছি। ওইটাই আমার কাছে বেআইনি স্যার, ওইটাই আমার কাছে জুলুম, অন্যায়। বহু মামলা করলো আর আপনারা আইসা বললেন জামাই অ্যারেস্ট করতে। জামাই নির্যাতনের মামলা তো স্যার আপনারা নেন না। আরে ভাই, আইনের বাইরে তো যাওয়ার ক্ষমতা আমাদের নাই। তাই আইন বদলান স্যার, বদলান আইন। কিসের লেগে আইন? মানুষের লেগে তাই না, আইনের লেগে মানুষ, যাতে মানুষের কল্যাণ হয় সেই আইনটা বানান। ওটার দরকার আছে। কেসাল কোন সংসারে হয় না? সব সংসারে টুকটাক কেসাল হয়। ম্যাডামের লোক আপনার ঝগড়া হয় না? বুকে হাত দিয়ে বলতে পারবেন তো ঝগড়া হয় না? যদি না হয় এটা সংসারই না, সব জায়গায় আছে কেসাল। বহু মামলা করলে সেই মামলা আপনারা নিয়ে নেন, জামাইয়ের মামলা আপনি নেন না। পুরুষ নির্যাতন হয় না, আর এই সব মামলাগুলোতে মিথ্যা মামলা অধিকাংশই। এটা তো আপনারা জানেন নাকি জানেন না? তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে সমাজে নারী নির্যাতন হয় না, সব মিথ্যা? সমাজের নারী নির্যাতন হয় না এই কথা আমি বলি নাই স্যার। তাহলে অবশ্যই নারী নির্যাতন হয়, হয় তো পাশাপাশি পুরুষ নির্যাতন হয়, আর মিথ্যা মামলা হয় অহরহ স্যার। এই জন্য আমি বলতাছি যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া উচিত, যেন বিনা অপরাধে কেউ শাস্তি না পায়। এইটাই সিস্টেম হওয়া উচিত স্যার। হ্যাঁ, আপনার কথা মতো সিস্টেমটা চলবে, তাই না? পুরা সিস্টেমের কথা তো বুঝতে পারবো না স্যার। আধার ব্যাপারে হইয়া জাহাজের খবর আমি লইতে চাই না। একটা কথা বলি স্যার, এখন যদি উল্টাপাল্টা কিছু করার আপনারা চেষ্টা করেন, তাহলে আমার মৃত্যুর জন্য আপনারা দায়ী থাকবেন স্যার। বাবা, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো কি ব্যাপার? স্যার, ওই কেসটা স্যার, সারাদিন চেষ্টা করলাম, একই অবস্থা, এখনো আসামি গ্রেপ্তার করতে পারিনি। এখন কি অবস্থা? ওই একই স্যার, গায়ে কেরোসিন ঢেলে লাইটার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শোনো, আসামি গ্রেফতার না করতে পারলে কিন্তু কোনো ক্ষতি হবে না। তবে গ্রেফতার করতে গিয়ে যদি আসামি মারা যায় তাহলে চাকরি তো থাকবেই না, বরং জেল কাটতে হবে তোমাকে, বলছো? বুঝতে পারলেন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমাকে, আপনাকে, সবাইকে জেল খাটাবে এই রতন মোল্লা। তাই না? কি মনে করছেন আমি বুঝি না আপনাদের চালাকি? কয় টাকা দিছে এই রতন না? ম্যাডাম, পারস্পরিক সম্মান বোধটা রেখে কথা বলেন প্লিজ। আমি যেটা বলি সেটা শোনেন। যদি রতনের হাত থেকে আপনি লাইটারটা সরাতে পারেন তাহলে আমাদের অ্যাকশনটা আপনি দেখতে পারেন। রতন সাহেব, আপনি কি চান বলেন তো? আমি আমার বউরে ভালোবাসি, আমি আমার বউরে চাই, আমি শাশুড়ি মুক্ত বউ চাই। মেম্বার সাহেব, হ্যাঁ, সালিশের ব্যবস্থা করেন। স্যার, এই কথায় কিন্তু কোনো যুক্তি নাই। সালিশ করলে ব্যবসা শুরুর আগেই ব্যবসা লাল বাতি জ্বলবো। মেম্বার সাহেব, সেটা আমি দেখবো, যান সালিশের ব্যবস্থা করেন। বোমা, ভাত নিয়ে কই যাও? ভাতগুলো পুকুরে ফালাই দিয়ে আসি, মাছে খাইব না। এতগুলো ভাত ফেলে দিবা? নষ্ট হয়ে গেছে তো এই জন্য। ভাত নষ্ট হলো কেমনে? ফ্রিজে রাখো নাই? না আম্মা, রাইতে বেলা ফ্রিজে রাখতে ভুলে গেছি, ভাতগুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, সংসারে কি এত কাম কত যে তুমি ফ্রিজে ভাত রাখতে ভুলে যাও? সংসার তো রান্ধন আর খাওয়ান, এই ছাড়া তো আর কোনো কাজ নাই। এইটা যদি ঠিক মতো না পারো না আমারে কও, আমি রান্ধন বারণ করি। এর আগেও কিন্তু এই কামটা তুমি করছো। আম্মা, কয়টা ভাত নষ্ট হয়েছে দেখে আপনি আমার খাওয়ানো খুঁড়ে দিতেছেন? আরে বাবা, তুমি ভাত খাইলে তো কোনো কথাই ছিল না, তুমি খাও নাই তো, এটা তো নষ্ট করছো। ভাত নষ্ট হলে আমার ভালো লাগে না, সহ্য করতে পারি না আমি। নষ্ট ভাত আমি খামু কেন আম্মা? আপনার মন চাইলে আপনি খান, দরকার হলে আমি সেটাই খামু, কিন্তু তুমি ভাত কেন নষ্ট করছো সেটা আমার কও। এক কথা আপনি কয়বার জিজ্ঞেসেন আম্মা? সামান্য করে ভাত নষ্ট হচ্ছে তাতে হইছে নাকি? অনেক কিছু হয়েছে ভাবি। তুমি তো এবারে সুখের সময় আইছো, দুঃখের সময় তো আহো নাই। এর লেগে আমরা জানি ভাতের কষ্ট কি। আর এতগুলো ভাতের যে তুমি অল্প কয়টা ভাত করে তাচ্ছিল্য করতেছো, তুমি তো বুঝবা না ভাতের কষ্ট কি। সামান্য এই কয়টা ভাতই আমরা কখনো কখনো পাই নাই। আব্বা মইরা যাওয়ার পরে মার মুখে শুনছি কখন আমরা এক বেলা খাইছি, 2 বেলা না খাইয়া রইছি। এর লেগে তুমি বুঝবা না কষ্ট কি জিনিস। তুমি কেমনে বুঝবা ক্ষুধার্ত পেটে কষ্ট কেমন? তোমরা যে একসময় ফকির নিয়ে আসিলা,
এটা কি সারা জীবন মনে রাখা লাগবো? বুইলা যাওয়া যায় না? হ্যাঁ, আমি তো ফকিনির ঘর থেকে আসি নাই, আমি এসব খামু না। বৌমা, আমরা ফকির নিয়ে আসছিলাম না। সংসারে উপার্জন করা একমাত্র ব্যক্তিটা যদি হঠাৎ করে মইরা যায়, তাইলে যেটা হয় আমাদের কিন্তু সেটাই হয়েছে। এই সমস্ত কিসা কাহিনী আমার কইবেন না। আপনি ফকিনির বউ হইতে পারেন, আমি ফকিনির বউ না। আমার জামাইয়ের অনেক টাকা। সি সি ভাবি, তুমি আমার সাথে কিরকম করে কথা বলতেছো? কিরকম করে কথা কইতেছি আবার কি? ফকিনির বউ শুনতে লজ্জা করে, কিন্তু ফকিনির কিসা কাহিনী কইতে লজ্জা করে না? যত বড় মুখ না তত বড় কথা কইতেছো বৌমা। কেন কইলে কি করবেন? মারবেন আমারে? মারেন, মাইরা দেখেন আপনি। এই সমস্ত কথাবার্তা আমারে কইবেন না। এসব পচা ভাত আমি খামু না। আর বাপে ভিখারিও আসিল না, ভিখারি লগে বিয়াও দেয় নাই আমারে যে আমি পচা ভাত খামু। আপনাদের যেহেতু অভ্যাস আছে, নেন আপনারাই খান। আম্মাই কি কইলা তুমি কি বুঝলা ভাবি? চুপ থাকো। বড়দার মধ্যে খালি অশান্তি লইয়া বইছে। আহ করে আহ। আজকে দুজনে ইচ্ছা মতো কইছি। এর লেগে তো আমি আবার এসে বসে নতুন নতুন ট্রিক দিতে। সংসারে একটা পর একটা খালি সমস্যা যন্ত্রণা খালি লাগাই রাখবি, যাতে একটু শান্তির খোঁজে তোর জামাই তোর কথা শুনতে বাধ্য হয়। কি কইতাছ না? নিজের সংসারে নিজেই অশান্তি করুন? আরে অবশ্যই সন্তানের নিজের চিন্তা নিজে করবি, অশান্তি নিজে লাগাবি, এসব কথা বাদ দে। এই মানে সংসারের চাবি কার কাছে? কেন আমার শাশুড়ির কাছে? তোর শাশুড়ির কাছে চাবি? তো তুই এই বাড়িতে কি করস? হ্যাঁ, কি করস? তুই 3 বেলা খাইতে আইসস, জামাই লাগে ঘুমাইতে আইসস? আরে আল্লাহ রে, তুই যে আমার মাইয়া, এটা ভাবতে আমার ঘৃণা লাগতেছে। তোরে আমি কিচ্ছু শিখাইতে পারি নাই। এই সংসারে উন্নতি কে করছে? কে করছে? তোমার জামাই। তাইলে পদ্মারি কেন তোর শাশুড়ি করবো? যে ইনকাম করবো সেই তো পদ্মারি করবো। হ্যাঁ, তুই কি সারা জীবন শাশুড়ি ননদে গানি টানবি? হ্যাঁ, টান তো কিন্তু হইবে, এটা আমি কয়ে দিলাম। তাইলে এখন আমি কি করব? এইটাও আমার কয়ে দিতেইব। কি করবি তুই বুঝছ না? আগে তো ননদ ডারে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় কর, তারপরে 3 দিনের মধ্যে আমি তোর আসলে এই সংসারে চাবি দেখতাম চাই। তা আমি আম্মা আপনার এই সংসারে দেখতে চাই না। আপনি কালকে সকালে চলে যাবেন। কি? তোমার এত বড় সাহস? তুমি আমার মারে অপমান করে তাড়াই দিতেছো? অপমান করি না, সসম্মানে চলে যেতে বলতেছি। আর যেই মা সন্তানের সংসারে অশান্তি সৃষ্টি করতে চায়, তার এর থেকে বেশি সম্মান আমি দিতে পারবো না। কেন কেন পারবা না? হ্যাঁ, আমার মা তো খারাপ কিছু করে নাই। আমার মা তো ঠিক কথাই কইছে। আমি তোমার বউ, বউ হিসেবে আমার দায়িত্ব এই বাড়ির দায়িত্ব নেওয়া। তুমি এই বাড়িতে বউ হয়ে আসার অনেক আগে আরেকজন এই বাড়িতে বউ হয়ে আসছে, সে আমার মা। দায়িত্বটা সে এখন পালন করতেছে। একটা সময় সে থাকবো না, তখন দায়িত্বটা তোমার উপরে পড়বো, তখন তুমি পালন করবা। এইটাই এই পরিবারের নিয়ম। আমি এই নিয়ম মানি না। এই পরিবারে থাকতে হইলে এই নিয়ম মানতে হইব। আর যদি থাকতে না চাও তাহলে ভিন্ন কথা, জোর করে কারো আমি আটকাইতে পারবো না। কি? তুমি আমার সোয়েলা যেতে কইতাছো? না, কেন চলে যেতে বলবো? তুমি আমার বউ, আমি তোমার চলে যেতে বলবো না। কিন্তু তোমার মা তোমার মাথায় ভাইরাস ঢুকাইতেছে, যেটা তুমি বুঝতেছো না। আর আমি এইটি ভাইরাস ঢুকাইতে চাইতেছি, যেটা জরুরি। বলেন কি হইছে? ওমা গো, এখানে চিৎকার চিল্লামিল্লি হইতেছে কেন বাপ? কি হইছে? আপনি এনে নাকামি করতে আসছেন কেন? যত নষ্টের মূল তো আপনি, শয়তান আপনি। এই যে আমার মারে একটা খারাপ কথা আপনি বলবেন না। ও বাবা, বাবা কি হইছে বাবা? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। আরে কি নাকামি করতেছে, কি অভিনয়! হ্যাঁ, এই আপনি তো আপনার ছেলেটারে আসলের মধ্যে ঢুকে রাখছেন না, বাইন্ধে রাখছেন না, তাহলে বিয়েটা করেছিলেন কেন? তাই মেনু তোমার মারে না করো, আমি কিন্তু ভুলা যাবো সে আমার শাশুড়ি। তুমি ভুললা গেলে আমি কেন মনে রাখুম যে তোমার মা আমার শাশুড়ি? আমার মায়ের পোলার সঙ্গে সংসার করতে হইলে আমার মারে তোমার শাশুড়ি ভাবতে হইব। করবো না, আমার মাইয়া তোর সংসার করবো না। আর তোর লগে যে বিয়াটা দিছি, এটা তো 14 গোষ্ঠীর কপাল। আমার মায়ের পিছনে তোর থেকে 1000 গুণ 100 গুণ বালা পোলা পিছনে গুড়গুড় করে, প্রস্তাব পাঠায়। হ্যাঁ হ্যাঁ, আমি আঙ্গুল দেখাই ভাই। নাজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সব কি কথা কইতেছেন বিয়ান আপনি? এই কিসের বিয়াইন? হ্যাঁ, কি বিয়াইন? আমার বিয়াইন ডাকবেন না, আপনার আমার ঘৃণা লাগতেছে। এই দাঁড়া থাকবি, চল চল জায়গা। বিয়ান সাহেব, এখন অনেক রাত, এখন যায়েন না, মাথাটা ঠান্ডা করেন। যাইতে হইলে আপনি সকালবেলা যান। বউ, পাগলামি করো না, তোমার মারে একটু বোঝা। আর বুঝান লাগবো না, বুঝাবুঝি শেষ। হ্যাঁ, আমিও দেখে নিবো কত ধানে কত পানি, কোন জায়গা যায়, কোন সাগরের পানি কোন নদীতে পড়ে। এই চল। ভাই যাও, ভাবি যাও, দেখো যাও যাও। যাও করে যাও। আপনি বলছেন যে আপনি আপনার মেয়ের জামাই মানে আমারে যৌতুকের টাকা দিছেন। কত দিছেন? 5 লাখ। আচ্ছা, 5 লাখ টাকা আপনি আপনার মেয়ের জামাইরে দিছেন। এই 5 লাখ টাকা কই পাইছেন আপনি? কই পাচ্ছেন মানে? এই আমরা কি ফকিন্নি? আপনি ফকিন্নি নামে তন্নি সেটা জিগাই নাই, জিগাইছে টাকাটা কই পাইছেন সেটা বলবেন। কেন ভুলে গেছস? আমার জামাইয়ের পেনশনের টাকা তুলে দিছি, তখন মিনার বাপ বাচ্চা ছিল। তো ভালো পেনশনের টাকা তুলে দিছেন মানে কোত্থেকে তুলছেন? নিশ্চয়ই ব্যাংক থেকে তুলছেন।
হ্যাঁ স্যার টাকা যেহেতু ব্যাংক থেকে তুলছে, তাহলে তারই কোনো যেই ব্যাংকে খোঁজ খবর নিলে তো এটার প্রমাণ পাওয়া যাবে যে ব্যাংক থেকে তুলছে কি তোলে নাই। আপনার আর একটা অভিযোগ ছিল যে আমি আপনার মেয়েরে পিটাইছি। তা আপনার মেয়েরে আমি কতদিন পিটাইছি? আমি কি গইনা রাখছি? প্রত্যেক দিন পিটাইছস। প্রত্যেক দিনই পিটাইছি। আপনি নিজের চোখে কয়বার দেখছেন? কমপক্ষে 8-10 বার নিজের চোখে দেখছি। 8-10 বার দেখছেন। তো শেষ যেদিন পিটাইছি, মানে যেদিন আপনার মেয়ে চলে গেছে, সেদিন তার আমি কি দিয়ে পিটাইছি? কি দিয়ে পিটাইছি মানে? ওই যে লাঠি দিয়ে পিটাইছি। লাঠি? মানে লাঠির মতো একটা কিছু, আমার না ভালো করে মনে নেই। আপনি মামলা করছেন আপনার মেয়ের আমি পিটাইছি, আপনার মামলার বিষয়ই এইটা, অথচ কি দিয়ে পিটাইছি সেটাই আপনার মনে নাই। এত বড় গুরুত্বপূর্ণ বিষয় আপনি ভুলে গেলেন। না না না, মনে পড়ছে। হাতুড়ি দিয়ে পিটাইছো, আর এটা তো হলো বড় কথা না। কি দিয়ে পিটাইছো, হাতুড়ি দিয়া না বাঁশ দিয়া, এইটা হলো বড় কথা না, আসল কথা না। আসল কথা হলো তুই আমার মাইয়ারে পিটাইছস। তা হাতুড়ি দিয়ে পিটাইছি আমি, ঠিক আছে। তা হাতুড়ি দিয়ে যদি আপনার মায়ের আমি পিটাই, আপনার মায়ের যে শরীর, তাতে তো তার আহত হওয়ার কথা, জখম হওয়ার কথা। কোথায় কোথায় জখম হয়েছে? কি জানি, আমি দেখিনি, ভালো করে দেখিনি, মনে নেই। আপনি দেখেনি নাই, মামলা করছেন আপনি। আচ্ছা যাই হোক, হাতুড়ি দিয়ে পিটাইলে তার আহত হওয়ার কথা, হ্যাঁ। তারা হাসপাতালে নেওয়ার কথা। হাসপাতালে কি নিয়েছিলেন? না হাসপাতালে নেন নাই? না, তা মামলা কোন সময় করছেন? ওই যে বাড়ি থেকে যাই পরের দিন থানায় যাই মামলা করছি। স্যার, আমার স্ত্রীর আম্মারে আমার আর কিছু জিজ্ঞাসাবাদ করার নাই, আপনি তারে বসতে বলতে পারেন। আর আমি আমার স্ত্রীর সঙ্গে কিছু কথা বলতে চাই, মানে কিছু জিজ্ঞাসা করতে চাই, যদি তার একটু ডাক দেন। আচ্ছা ঠিক আছে, আপনি বসতে পারেন, বসেন। নুরুল আমিন, মিনু ম্যাডামকে নিয়ে আসো। ঠিক আছে। আজকে প্রমাণ করে স্যার, আরে দূর কি কিছু না, চিন্তাই করো না। স্যার স্যার, আমি আমার মেয়ে নিয়ে আসি। আপনি বসেন, আপনার মেয়ে এখান আমার লোক আছে, চুপচাপ বসেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মার অভিযোগ, আপনার অভিযোগ যে আপনার মা যৌতুক হিসেবে আমার টাকা দিছিল। কোথায় পেয়েছিল টাকা? আমার মায়ে তো টাকা দেয় নাই, টাকা দিছিল আমার বাপে। জমি বিক্রি করে টাকা দিছে, ভুলে গেছস? আরে ও কিছু জানে না, টাকা তো আমি ওর আব্বা মিল্লা পেনশনের টাকা দিছি। আপনি যদি আরেকবার কথা বলেন তাহলে কিন্তু আমি আপনাকে সালিশ থেকে বের করে দেবো। বসেন আপনি। তাহলে জমি বেচা টাকা দিছে, তো জমি কার কাছে বেচছে? জমি ওই যে আমাদের পশ্চিম দিকের জমিটা বেশ লইছে আমার চাচার কাছে। আপনার চাচার কাছে বেচছে? হ্যাঁ আপনি শিওর? হ্যাঁ। স্যার, যদি তার চাচার কাছে বেচা থাকে জমি, তাইলে তো তহসিল অফিস বা ভূমি অফিসে যদি খোঁজ খবর নেওয়া যায় যে আসলে জমি বেচা কিনা হয়েছে কিনা, সেটা তো জানা যাবে। আপনার আম্মার অভিযোগ, আপনারও অভিযোগ যে আপনার আমি পিটাইতাম। হ্যাঁ, কি দিয়া পিটাইতাম? আমার রড দিয়া, এত বড় একটা রড দিয়ে আমার পিটাইতো। আরে না 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 না, ও কিছু জানে না। ও জানলো কেমনি কি দিয়ে পিটাইছে? হ্যাঁ, ও কিচ্ছু মনেও থাকে না। আর তাছাড়া তারে এত মারতে বেহুশ করে ফেলাইছে। ওই তুই কি জানোস না? তুই তো ভুলে গেছস, মানে ওরে হাতু। আপনি চুপ থাকেন, আপনাকে না চুপ করে বসতে বলেছি। বসেন বসেন। স্যার, আমি তো ভুলে গেছিলাম, আমার তো রড দিয়ে না হাত দিয়ে পিটাইতো। তিনজন মিল্লা আমার যে মারাটা মারছে, শুধু আমার না আমার মারেও মারছে। কিল ঘুষি লাথি কি বাদ রাখছে রে? হ্যাঁ, রাইতে বেলা বাইর থেকে বাইর করে দিছে আমারে। স্যার, কথাগুলো একটু কষ্ট করে মনে রাখেন, আপনারা সবাই মনে রাখেন। তো শেষ যেদিন আপনারা আমি মারছি হাত দিয়া, হ্যাঁ তা মারার পরে আপনারা যে বাইরে গেছেন, ডাক্তারের কাছে গেছিলেন? হ্যাঁ গেছি না। ডাক্তার ওষুধ ছাড়া কি আমার ব্যথা কমতো নাকি? পরে ডাক্তারখানা থেকে পরের দিন মামলা করতে গেছি। স্যার, আমি মনে হয় এখন আপনার বিচার করার জন্য যথেষ্ট রসদ আপনারা দিতে পারছি। বাকি কথা স্যার আপনি বলেন। বসেন আপনি। জি স্যার। আপনি মামলা করেছেন, খুব ভালো কাজ করেছেন। মামলা আপনি করতেই পারেন, কিন্তু আপনারা মা মেয়ে মিলে এতক্ষণ যত কথা বলেছেন, কোনো কথা মামলার অভিযোগপত্রে লেখা নেই। জি। অভিযোগপত্রে কি লেখা ওটা তো আমি কইতে পারুম না। এটা কি ধরনের কথা বলছেন আপনি? আপনি বাদী হয়ে মামলা করেছেন, অথচ আপনি বলতে পারবেন না যে অভিযোগপত্রে কি লেখা ছিল? অভিযোগপত্র তো আমি লিখি নাই। তাহলে কে লিখেছিল? থানার মধ্যে একটা লোক, কিন্তু মনে হয় না সে পুলিশ। ইন্টারেস্টিং। এই লোকের সাথে আপনাদের পরিচয় হলো কি করে? মানে আমি বলতে চাচ্ছি যে থানায় আপনাদেরকে কে নিয়ে গিয়েছিল?
আপনি বসেন, আপনি একটাও মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। মিথ্যা কথা বললে আমি কিন্তু আপনাদের দুইজনকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আম্মা তুমি কো আমি কোনো কেন, আমি কি মামলা করছি নাকি? মামলা করছিস তুই? আমি কি জানি? আমি কিছু জানি না। আম্মা, আমি তো তোমার কথায় মামলা করতে রাজি হয়েছিলাম। দেখলেন, এতটুকুর মধ্যেই আপনার মা আপনাকে ছেড়ে চলে গেছে। এখন আপনি বলেন, কার কুপরামর্শে আপনি মামলাটা করেছেন? মেম্বার সাহেব, এইখানে কথার কিন্তু যুক্তি নেই। কথার যথেষ্ট যুক্তি আছে, আপনি চুপচাপ বসেন এখানে। ওনার পরামর্শে আমি পরের দিন মামলাটা করছিলাম। এত বড় সাহস, ভোর গায়ে হাত, দেশ থেকে কি আইন কানুন উঠে গেছে? নারী নির্যাতনের মামলার যে কি জিনিস, এ তো হারেমের বাচ্চা জানে না। আরে আজকাল কি ভোর গায়ে এই যুগে কি হাত তুলে? শুধু কি বউরে মারছে, আমারে মানে শাশুড়ি গায়ে হাত তুলছে। আহা রে, হাজি সাহেব দেখছেন নি আমার বিয়ে মাইরে গাল রাখি লাল করে দিছে। সি 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 আমগো গ্রামের মান সম্মান আর কিছু রাখলো না। আচ্ছা বিয়ান সাহেব, কোন আপনি কি সেবা করতে পারি? বিয়ে সাহেব, আমি উপযুক্ত বিচার চাই। কথা যুক্তি আছে, কিন্তু আমি তো বিচার করতে পারবো না, আমার সেই ক্ষমতাও নাই। তাইলে এখন কি করুম? বিচার অবশ্য আমিও চাই না, আমি চাই আপোষ করতে। আপোষ চাই? এই তোমার কি মনে হয় আমরা কইলেই ওই গাউরায় তোমার লাগে আপোষ করবো? তুমি যা কইবা তা সে মেনে নিব? জীবনেও না। সালিশ দরবার করলে তোমার উপর আরো অত্যাচার বাইরে যাইব। কিন্তু উভয় পক্ষরে না বসাইলে এর সমাধান কেমনে করবা মেম্বার? হাজি সাহেব, বসের কি আছে এখানে? আপনি তো রতন মিয়ার চিনেন না। হ্যাঁ যা কইব তাই করব। সালিশে ডাকলে হ্যাঁ আইবো, আইতো না। তাইলে মেম্বার চাচা এখন আমরা কি করুম? একটাই উপায় আছে, মামলা করে দেব। কি স্বামীর বিরুদ্ধে মামলা করুম? মামলা করলে কি আমার সংসার টিকবো? সংসার কি আছে তোমার? তালিকার বাইতে বার করে দিত তোমারে? তোমার অধিকার তোমার নিজের আদায় করে নিতে হইব, নাইলে তো ওই যে লাঠি উষ্টা খেয়ে আজীবন কাটান লাগবে হ্যাঁ সংসারে। মামলা করলে কি সবকিছু ঠিক হয়ে যাব? সে কি শুনবে আমার কথা? শুনতে বাধ্য। তুমি মামলাটা করো, পুলিশে দইরা নেক, তারপর কিছুদিন জেল খাটুক, এরপর তুমি আবার নিজে গিয়া জামিনে বার করে লই আইবা। এরপর দেখবা জেলে যাওয়ার ডরে তুমি যা কইবা তাই শুনবো। বিয়ে হিসাবের বুদ্ধিটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। জব্বর একটা বুদ্ধি দিছে। ঠেলার নাম বা বাজি, ওই বদমাস্টারে মামলা না দিলে লাইনে আনন্দ যাইতো না। হ্যাঁ, মামলা দিতে হইব। একদম ঠিক কইছি বিয়ে হিসাব। আমি রাজি। তুমিও কইতাছো মামলা করতে? হ্যাঁ, হেই বুঝছ না কেন? বিয়ে হিসাব, তাহলে আমরা থানায় কোন সময় যাবো? আজকেই যাবো। শোনেন, শুভ কামে দেরি করতে নাই, যা যা করুন লাগে আমি নিজে থেকে করবো। আপনার যান, রেডি হয়ে আসেন, আমরা থানায় যাইতেছি। হ্যাঁ, আচ্ছা চল। এইটা তুমি কি করলা মেম্বার? ফকিন্নির পোলা 2 দিন ধরে পয়সার মুখ দেখছে। ওই যে কথা আছে না, মুরব্বীরা কয় কাউকে ধ্বংস করতে হইলে দ্বিতীয় বিয়া করে দাও, আর না হয় মামলা দিয়ে দাও। ছি মেম্বার সাহেব, আপনি এত জঘন্য একটা মানুষ। এই মিটিং শেষে আপনি আমার সঙ্গে থানায় যাবেন। আর আপনি মা নামের কলঙ্ক। ম্যাডাম, প্রত্যেকটা দাম্পত্য কলহের পেছনেই একটা তৃতীয় ব্যক্তির হাত থাকে। সেটা নিজেদেরও হতে পারে, বাইরেরও হতে পারে। কখনো দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষকে হস্তক্ষেপের সুযোগই দেবেন না, তাহলে কিন্তু সংসার শেষ। রতন মোল্লা অনেক ভালো মানুষ। রতন মোল্লাকে আপনার চোখের সামনে ভিসিয়ে তুলেছে আপনার মা। রতন মোল্লা তার স্ত্রী, তার মা, তার বোনকে নিয়ে খুব ভালো আছে। এইটা এই মেম্বারের মতো শয়তান লোকজনদের ভালো লাগছিল না। এইটা রতন মোল্লা ঠিকই বুঝতে পেরেছে। আজকে আমরা যে মিটিংয়ে বসেছি, এটা বলতে পারেন কিছুটা পূর্ব পরিকল্পিত। আমি যখন আপনার বাসায় রতন মোল্লাকে আসামি হিসেবে ধরার জন্য আসি, তখন সেই আমার বাইকে এসেছে, সেই আমাকে এই বাসায় নিয়ে এসেছে। আসার সময় সে আমাকে রাস্তার মাঝখানে থামিয়ে একটা রিকোয়েস্ট করেছিল। স্যার, আপনার দুটো পায়ে ধরি, আমার সংসারটা ভাঙেন না স্যার। এই আপনি কি করছেন? ওঠেন তো, ওঠেন।
আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কিভাবে আপনার সংসার ভাববো? স্যার আপনার দেখেই মনে হয়েছে এই কাজ আপনি করতে পারবেন না স্যার। আপনি একটা ভালো মানুষ, একটা কথা কই স্যার, বলেন। আইনের কাজ কি সমস্যা বাড়ানো না সমস্যার সমাধান করা? অবশ্যই সমস্যার সমাধান করা। তাহলে স্যার আপনিও নিশ্চয়ই চান সমাধান করতে। অবশ্যই চাই। তাহলে স্যার এখন আপনি যদি আসামি ধরেই জেলে ভরিয়া দেন তাহলে কিন্তু সমাধান হইব না, একটা একটা সুখের সংসার ভেঙে যাবো মাঝখান থেকে। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না, আমাকে কি একটু পরিষ্কার করে বলবেন? জি স্যার, আমার বউটা স্যার ভালো, একটা সহজ সরল মেয়ে স্যার। সে নিজের বুদ্ধিতে মামলা করে নাই স্যার, আমার শাশুড়ির বুদ্ধিতে করছে স্যার। আমি আমার বউটা ফেরত চাই, আমি শাশুড়ি মুক্ত বউ চাই স্যার। তার মানে আপনি রতনমোল্লা স্যার। দেখেন স্যার, কিন্তু আমি অপরাধী না স্যার। আমি যদি অপরাধী হইতাম তাহলে আপনার সঙ্গে প্রথম যখন দেখা হয়েছে এই বাইকে উঠানোর আগে কোনো না কোনো সুতা দিয়ে আপনাদের অন্যদিকে আমি পাঠাই দিতে পারতাম, আমি পলাই দিতে পারতাম। আমি কিন্তু সেটা করি নাই স্যার। আমার মনে হয়েছে যে এই সমস্যাটার সমাধান আপনার মাধ্যমে আমি করতে পারবো স্যার। জি স্যার। স্যার আমার বউটা খুব ভালো, আমার একটা সুখের সংসার স্যার। সমস্যা আমার শাশুড়ি একটা পয়জনের ডিব্বা স্যার। আপনি তো আমাকে আসলেই মুশকিলে ফেলে দিলেন। স্যার একটু দয়া করেন স্যার, আমি অপরাধী না স্যার। বিনা অপরাধে আমার জেলে ঢুকেন না স্যার। আমার একটা সুখের সংসার, আমার মা আছে, বইন আছে, আর আমার এই বউটা। স্যার আমার যদি জেলে ঢুকায় ভালান তাহলে আমাদের সংসারটা তছনছ হয়ে যাবো স্যার। আপনি দয়া করেন স্যার। দাঁড়ান, আপনি আসলেই আমাকে বিপদে ফেলেছেন। আসামি পেয়েও ধরছি না, এটা আইন কাভার করে? কিসের ভিত্তিতে? স্যার আমি একটু বলে, আমার একটা বুদ্ধি আছে স্যার, আমি পালাবো না স্যার। আপনার বলে আমি পলাবো না, আমার একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা কাজে লাগাইতে চাই। আচ্ছা, আমি আপনার বুদ্ধির উপরে যদি আস্থা করি তাহলে কিন্তু কথা দিতে হবে আপনি এমন কোনো কাজ করবেন না যেটার প্রেক্ষিতে আমার নিজের চাকরিটা চলে যায়। না স্যার, এরকম কাজ আমি করবো না স্যার, আমি পলাবো না। সত্যি কথা বলতেছি স্যার, আপনি আমার বিশ্বাস করেন। আমি খালি একটু নাটক করবো স্যার, নাটকটা আমার করতে দেন। চলেন স্যার। ম্যাডাম, রতন মোল্লা আপনাকে অনেক ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। তার সংসারটা যেন না ভেঙে যায় সেই জন্য সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমাকে রিকোয়েস্টটা করেছিল। ধরেন রতন মোল্লার কাছ থেকে চলে গিয়ে আপনি তো আরেকজন কাউকে বিয়ে করবেন, একা তো আর থাকবেন না। সেই স্বামী যদি রতন মোল্লার থেকেও খারাপ হয় তখন আপনি কি করবেন? আর তাছাড়া তালাকপ্রাপ্ত নারীদের আমাদের সমাজ খুব একটা ভালো চোখে থাকে না। এখন বলেন, আপনি চাইলে আপনার স্বামী, শাশুড়ি এবং ননদকে আমি সাথে নিয়ে যাব। সংসার আপনার, সিদ্ধান্ত আপনার। বলেন কি করব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বিষয়? আচ্ছা, ফার্মেসি বন্ধ, আমার তো ওষুধ লাগতো। এই সময় ভাত খাইতে এই ফার্মেসি বন্ধ থাকে, জানোস না তুই? এই চিনি না দেওয়ার আগে তুমি যে কাপড় নিয়ে গেলাগা দেখি। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি? ভাবি এবার আমি রতন চাচা, রতন চাচার বউ তোমার ভাবি, কেমনে কি? চাচা ভুল হয়ে গেছে চাচা। ভুল এটা কোন ধরনের ভুল? ভুলের ব্যাখ্যা দে, কেন ভুল হইলো? আসলে চাচা হয়েছে কি, ওনারে চাচির একটা বিবেকে বাদে, ওনার যে বয়স আর যে চেহারা মাশাল্লাহ, ওনার সাথে না আসলে চাচির একটা যায় না। উনি বড় জোর কি ভাবি বা হচ্ছে কি আপু ডাক্তার ঠিকঠাক আছে ওনার জন্য। না ব্যাখ্যা পছন্দ হয়েছে। তোর বাপের বিয়ে তো তুই খাইতে পারস নাই, তোর নসিবে আসিল না, আমরা খাইছি। তোর বাপের লগে তোর মার বয়সের পার্থক্য কত? কম করিল 30 হইব। তোর মারে কি কর? আম্মা কে বয়সের পার্থক্য তো অনর। আম্মারে কি করে ডাকবি? আজকে কি আম্মারে দিকে যা, ওষুধ কি লাগবো? এই পেঁচাল বাড়তে বাড়তে তো ওষুধ বইলাই গেছে, কি লাগবো? কিল্লিয়ে জানি তুই ওষুধ দিতে আইছো, সেটা আমার মনে হইতেছে না। আমরা আসলে পোলাপান তো ভাবিই করবো। তো কি করুম, হাসুম না? আসো। কি এমনি ছায়া থাকো না তো, আমার শরম করে। আমি মানুষের বোর দিকে চাই দিচ্ছি, আমি আমার নিজস্ব বোর দিকে চাই দিচ্ছি। মিষ্টি হয় না, একটা চুমুক দাও। এক চামচ চিনি দিয়ে দিতেছি আমি। আমি তো চিনি চাই নাই, আমি চুমুক চাইছি। শয়তান। আরে এই তো আমি বাড়ি থেকে বাইরে দিতেছি, ওরে 15টা মিনিট ওয়েট করতে হবে। আমি আইসা করছি। হ্যাঁ এ রতন 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 রাখ 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 রাখ। আচ্ছা রাখ রাখ রাখ। মা জোর গোবার যাইতেছে, ওকে বাড়ি থেকে খাবো না, টাইম নেই। না না, এটা করলে তো হবে না, বাড়ি থেকে খাইতে পর বের হবে। দাও 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 দাও। বিসমিল্লাহির রহমানির রহিম।
খালি অগো দুজনে দিলেই চলবো, আমারে দিবেন না? আমি কি দোষ করছি? আমার মার ভাগ আমি তো কাউরে দেবো না। মায়ের কি আবার ভাগ হয় নাকি? মা তো সবারই। নাও হাকর হাকর। দেখছো দিতাছে? এই যে আরেকজন আঁকড়ে রয়েছে। নে, দেখ। হইছে? আর এক মা দেখো নাইলে তো আবার খুব আছে একবার খাইলে না না না, তা খালে তো করতে অবশ্যই। পানি দে পানি দে হ্যাঁ হ্যাঁ, পানি দেবো। জহির যাইবো গা দেখছো, আর টাকা দিব তুই কিন্তু আবার বাইরে কিছু খাই নিস না। রাইতে বাসা কবার ঠিক হবে। চাচা এসো। হ্যাঁ হলো না আমার পাগল, বুঝছো বৌমা? কেরা হইলে মনটা খুব ভালো। তুমি আবার শুরু করছো সেই কাহিনী? মনে হয় তোমার পোলার মতো পোলার দুনিয়ার একটাও নাই। আরে বলতে দাও না, আমি তো শুনি নাই। ওই যে বছর আমার রতন কলেজে ভর্তি হয়েছে, সেই বছরই তোর বাপটা হাত কামড়ে গেল। তখন ওরা ছোট ছোট দুই বোন কলেজে পড়ে, আর ওই তো আমার কোলে। অতটুকু পোলা আমার লেখাপড়ার পাশাপাশি ওই ফার্মেসিটা চালাইছে, আর এত বড় সংসারটা কান্দে নিছে। তিন বোনের লেখাপড়া শিখাইছে, দুই বোনের ভালো ঘরে বিয়ে দিছে, কিন্তু নিজের সংসারটা, নিজের বিয়াটা ঠিক সময় করতে পারে না বৌমা। কাঁদতেছেন কেন মা? এটা তো গর্বের বিষয়, আপনার পেটে এত ভালো একটা সন্তান হয়েছে, আমারও এত ভালো একটা জামাই হয়েছে। আমি তো অনেক ভাগ্যবতী। দেখছো ভাবি, কেন কইতে মানা করছিলাম? এই যখন কান্দা শুরু করছে, যতক্ষণ ভাইজান না আসবে ততক্ষণ কান্দতেই থাকবে। আম্মা কান্দেন না, কান্দেন না। বৌমা, বৌমা, তুই আমার রতনকে কোনো সময় কষ্ট দিও না বৌমা। একটু তেড়া হইলেও ওর মনটা অনেক ভালোবাস। ও রাগ করুক, তেড়ামি করুক, তুমি তর্ক করো না। 5 মিনিট পরে না নিজে নিজে চুপ হয়ে যাবো। আচ্ছা মা, আপনি চিন্তা করেন না তো, কান্দেন না। মাগো, অনেক কষ্ট করে রতন আমার এই সংসারটাকে খাড়া করছে মা। আমি তোমার অনেক ভালোবাসা শখ করে আমার রতনের বউ করে নিয়ে আসছি। তুমি আমার সংসারের লক্ষ্মী, আমার ঘরের আলো। আমার কান্দেন না তো, আর কিছু করো না। আমাকে আমি কাঁদতেছে, আমার কান্দেন না। আমি ভুল করছি আমার স্বামীর নামে মামলা করে। আমার স্বামী আমার অনেক ভালোবাসে, এটা আমি আগে বুঝি নাই, এবং এই ভালোবাসাটা আমার দরকার। তুমি আমার মাফ করে দিও। দোষ তো তুমি করো নাই, দোষ করছে তোমার মায়। এই জন্য আমি স্যাররে বলছি, আমি শাশুড়ি মতো বলছি। দারোগা সাহেব, আপনি ইতিহাস সৃষ্টি করে দিচ্ছেন ভাই। জীবনে মেলা সালিশ টালিশ করছি, মেলা পুলিশ দারোগার লগে পরিচয় হয়েছি, কিন্তু আপনার মতো কাউরে পাই নাই। রতন মোল্লা, তুমি মেলা ভাগ্যবান, এনার মতো মানবিক পুলিশ আছে দেখা তোমার সংসারটা বেঁচে গেছে। রে স্যার, আমি যে আসলে আপনাকে কিভাবে ধন্যবাদ দিব, সেই ভাষাটা আমার নাই স্যার। আমি কৃতজ্ঞ আপনার কাছে। রতন মোল্লা, আজ সারাদিন আমার অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে। আপনি অনেক ভালো মানুষ। থ্যাংক ইউ স্যার। সবাইকে নিয়ে ভালো থাকবেন। জি স্যার। তুমি কি শরীরে সত্যি সত্যি কেরোসিন দিছিল? গন্ধ না, গোলাপ জলের মধ্যে নীল মিশাইছিলাম। তুমি আর বদলাইবা না।